भैया देखो बीपीएल से का डाउनलोड वाला রাশিদ খান একদম জেনুইন ট্যালেন্ট, বয়স যতই লুকাক কেমন বোলিং। আফগানিস্তানে বোলিং লাইন আপ এরকম যে রাশিদ খান এসে 10 ওভারের পরে 10 ওভার করার পরে প্রথমে কিন্তু মুজিবুর রহমানের 4টা ওভার খায় ফেলায় ওখানে। ওরা অনেক অ্যানালাইসিস করে সুন্দর মতো এ করে। এসি ছাড়া না জোহা আপনি আসছে ক্লাসে, তাহলে তুমি আবার জয়েন দিছো কেন? আগের ম্যাচগুলোতে কিন্তু সেভ করে দেওয়া আগে বোলিং করেছে। আফগানিস্তানে যদি একটা পেসার ভালো বের হয় আর একটা দুইটা তাহলে ওদের বোলিং লাইন আপ তার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা সবাই তোমাদের লেকচার কপি বের করো। ভালো ওভার কভার দিল, বাকি 8 ওভার কে কভার দিল? এই দিকে সব 12 ওভারে তারপর ওই যে আরিয়ানের মতো বলার রেখে এই 19 কভার করে এই জায়গায় ভালো পেসার থাকতো তাইলে ওই ম্যাচ ম্যাচ ব্যাক করে দিল। এটা আপনি ব্যাক ওই কারিমগঞ্জের মতো বলার কি আর ওর কারণে সবাই তোমাদের লেকচার কপি বের করো। আজকে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড লাস্ট লেকচার, এটার পরে আমরা আরেকদিন জাস্ট এই চ্যাপ্টারটা রিভিউ করব, ঠিক আছে? এই এক্সামের কপি কোন ও আচ্ছা, এক্সাম কপি তো দিয়ে দেওয়ার কথা ধরো। এই উইকে কি আরেকটা টেস্ট করবে? হ্যাঁ ওকে, সো এখন এখানের মধ্যে দেখো ফার্স্ট অফ অল হাফ লাইফ। আমরা রেডিও অ্যাক্টিভ ডিকের মেইন পড়াটা কি পড়তেছিলাম সামনে দেখো, নিজেদের সাথে কথা বলো না। তো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি বলতেছিলাম খেয়াল করো, যে রেডিও অ্যাক্টিভ ডিকে অর রেডিও অ্যাক্টিভিটির যে প্রসেসটা এখানের মধ্যে কি হয়, একটা আনস্টেবল পার্টিকেল স্টেবল হওয়ার জন্য কি করবে, ডিসইন্টিগ্রেট করে বা ডিকে করে। তো এখন তোমার কাছে মনে করো হিউজ একটা স্যাম্পল ছিল, যে স্যাম্পলে পুরাটা ভরা কি আনস্টেবল পার্টিকেল, মনে করো মিলিয়নস এন্ড মিলিয়নস অফ আনস্টেবল পার্টিকেল আছে। এখন এই আনস্টেবল পার্টিকেল গুলি কি করবে, দে উইল ওয়ান্ট টু বিকাম স্টেবল। এন্ড হাউ ডু দে বিকাম স্টেবল? বাই এমিটিং আয়োনাইজিং রেডিয়েশন, তাই না? যে তাদের মধ্যে যে এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জিটা থাকে, ওই এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জিটা তারা ছেড়ে দিবে, এন্ড দ্যাট ইজ হাউ দে উইল ট্রাই টু বিকাম স্টেবল। এখন আনস্টেবল পার্টিকেলটা যদি স্টেবল হয়ে যায়, তো তার মানে কি পার সেকেন্ডে যতগুলি আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে তারা কিসে কনভার্ট হয়ে যেতেছে, স্টেবল পার্টিকেলে কনভার্ট হয়ে যেতেছে না? তো তারা স্টেবল হওয়ার পরে রিমেইনিং নাম্বার অফ পার্টিকেল বেশি থাকবে নাকি কম থাকবে? কম থাকবে। তো তোমরা কেমিস্ট্রিতে এমন জিনিস পড়ছিলা যে তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশন শুরুর দিকে রেট অফ রিঅ্যাকশন কি থাকে, বেশি থাকে।
কেন? বিকজ শুরুর দিকে নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট কি বেশি, বা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট কি থাকে বেশি থাকে। দেন বাই টাইম যত রিঅ্যাক্ট্যান্ট গুলি রিঅ্যাক্ট করে করে কি করে ফেলে, প্রোডাক্ট ফর্ম করে ফেলে, তখন কি হয়, রেট অফ রিঅ্যাকশনটা আস্তে আস্তে ফল করে। একদম এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় আমাদের রেডিওঅ্যাক্টিভ ডিকের সময়। এগুলা তোমরা কেমিস্ট্রিতে বড় হলে পরে শিখবা। এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এখানে আমাদের কাজটা কি, যে তোমার রেট অফ রিঅ্যাকশনটা একটা সার্টেন রেটে ফল করে। এন্ড এই জিনিসটাকেই বলা হয়, তোমাদেরকে তো জিজ্ঞাসা করা লাগবে, তোমরা করো নাই, এক্সপোনেনশিয়াল গ্রাফ এখনো তোমরা পিওর ম্যাথসে করো নাই, ইকুয়েশন গ্রাফ এখনো বাকি তোমাদের, তাই না? তো এক্সপোনেনশিয়াল গ্রাফের সিগনিফিকেন্সটা ভেরি হাই, যে এটা তুমি যত ভালো মতো বুঝবা তত তোমার কনসেপ্টে আরো ক্লিয়ার হবে যে হাফ লাইফ জিনিসটা কি। আমি এখানের মধ্যে একটু ট্রাই করব, বোর্ডে আঁকলে আর একটু ইজিলি আঁকা যায়। আমি এখানের মধ্যে একটু ট্রাই করব এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ এঁকে দেখানো যে ব্যাপারটা কেমন হয়। দেন আমি হাফ লাইফের ডেফিনেশনের জন্য জায়গা রাখতেছি, নিচে আমি একটু গ্রাফটা ফার্স্টে আঁকি। ঠিক, আচ্ছা এটা তো পরে নিয়ে গেলে পরে চলে যাবে, ব্যাক করতে বললে। স্কেলটা এখানের মধ্যে ধরে রাখছে, গ্র্যাভিটি নাম দিয়ে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, একদম শুরুতে যখন নাকি নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল অনেক বেশি, তখন অ্যাক্টিভিটি কি থাকবে, বেশি থাকবে না? অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়, পার সেকেন্ডে কয়টা আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে, তাই না? তো তাহলে শুরুর দিকে অ্যাক্টিভিটি থাকবে অনেক বেশি। তো তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস এ এরকম মনে করো লেবেল করলাম অ্যাক্টিভিটি, করব একটু পরে, আমি ফার্স্টে ড্র করে তোমাদেরকে দেখাইতেছি। তোমরা প্রথমবার ড্র করতে সময় শেপ একটু উল্টাপাল্টা হবে, আমারটাও পুরোপুরি ঠিক হবে এমন না, বাট এই জিনিসটা আমি একটা সিগনিফিকেন্সটা দেখাবো যে হাফ লাইফের মেইন ব্যাপারটা কি বোঝায়। ওকে, আর ওয়াই অ্যাক্সিস এ মানে এক্স অ্যাক্সিস এ হলো টাইম। তা এখন এখানের মধ্যে গ্রাফের শেপটা কেমন দেখো, টাইম যখন জিরো মানে এখনো কি হয় নাই, ডিকে করা শুরু করে নাই, মানে রিঅ্যাকশন শুরু হয় নাই, তো তখন কি অ্যাক্টিভিটি কি থাকবে, ম্যাক্সিমাম, তাই না? শুরুতে নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্ট কি ম্যাক্সিমাম না, যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল বেশি, বিকজ তারা এখনো কি করে না, রিঅ্যাক্টই করে নাই, বা তারা এখনো কি হয় না, স্টেবল হয় না। এন্ড যত তারা রিঅ্যাক্ট করবে তত কি হবে, the reactants will be used up। তো এখন প্রথমের দিকে রেট অফ রিঅ্যাকশনটা কি বেশি, তো তার মানে প্রথমের দিকে নাম্বার অফ পার্টিকেল অনেক তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে, অল্প টাইমে অনেকগুলি পার্টিকেল কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। দেন যত টাইম যাইতে থাকবে তত কি হবে, কনসেন্ট্রেশন কমে যাবে না, যে নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কি হচ্ছে, তাহলে কমে যাচ্ছে। তো নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কমে গেলে রেট অফ রিঅ্যাকশন, অর ইন দিস কেস the rate at which the particles will become stable, এটা কি হবে, কমে যাবে। সো গ্রাফের শেপটা টিপিক্যালি এমন আসে, ঠিক আছে? গ্রাফের শেপটা এরকম হয়। এন্ড এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা শেপ, এটাকে কি বলা হয়, এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এক্সপোনেনশিয়াল ডিকে অর ডিক্রিজ, যেটাই বলো। এটা তোমরা ই লেটারটা তো শিখছো লগ পড়তে সময়, যে ন্যাচারাল লগ পড়ছো না, যে লগ বেস ই মানে কি লন, তো এই ইটা হলো ওই ইটা, ঠিক আছে? এই গ্রাফটা হলো এই সব ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ দেখতে এমন হয় দেখতে, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করি যে গ্রাফ তোমরা করছো নাকি, এগুলা গ্রাফ যত বুঝবা তত রিলেট করতে ইজি হবে। তো এখন দেখো শুরুতে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর দা নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কি 100%, যে সবাই আনস্টেবল শুরুতে, তাই না? তো একদম শুরুতে আনস্টেবল পার্টিকেল হলো তোমার 100%। এখন দেখো এখানে হলো 0, এখানে হলো 100, তো 0 আর 100 এর মিড পয়েন্টে কত হবে, 50। তো 0 আর 100 এর মিড পয়েন্টটা হবে আমাদের 50। তো এরকম মনে করো যে approximately this is the midpoint। তো এখন দেখো টাইম যখন 0 তখন অ্যাক্টিভিটি কত ছিল, 100। এখন 100 থেকে 50 এ নামতে
যে আস্তে আস্তে অ্যাক্টিভিটি কমবে না, তো এখন 50 কি বলে 100 থেকে 50-এ নামতে কতটুকু সময় লাগতেছে, এতটুকু সময় লাগতেছে। 50 তো তোমার অ্যাক্টিভিটি কমছে 50, সময়টা কতটুকু চেঞ্জ হয়েছে এটা না, বুঝতে পারছো? তো তাহলে পরে এই যে টাইমটা, এটা কি টাইম? ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যতটুকু সময় নিবে এটাকে আমরা কি বলি? হাফ লাইফ বলি। মানে এই হাফ লাইফের সিগনিফিকেন্সটা এখন আরো ক্লিয়ার হবে কিভাবে, পরেরটা যদি দেখাই। এখন দেখো সুবার যে এইটা 50, এটা কত? 0। তো এই দুটোর মিড পয়েন্টে কত হবে? 25। ওরে তোমরা তো ক্যালকুলেটর ছাড়া বলে দাও, ভেরি স্মার্ট। তো এখন এটা কত? 25। তো এখন 25 এর জন্য এখানে যদি আমরা টাইমটা দেখি, এই জিনিসটা খেয়াল করো তো, এই টাইমটা আর এই টাইমটা দেখো তো সমান না? খেয়াল করছো? এই টাইমটা যে 100 থেকে 50-এ নামতে এতটুকু সময় লাগছে, 50 থেকে 25-এ নামতে কতটুকু সময় লাগবে? এখান থেকে এতটুকু না? এই যে এখান থেকে শুরু হয়েছে 50, এখানে হয়েছে কত? 25। তো তাহলে সময় লাগছে কত? এতটুকু না? তো তাহলে কি 100 থেকে 50-এ নামতে যতটুকু সময় লাগে, 50 থেকে ওইটার আবার অর্ধেক হতে কি লাগে? সেম সময় লাগে। এক্স্যাক্টলি। তো এইটাই হয়, ঠিক আছে? হাফ লাইফের মেইন ব্যাপারটা কি? এক্সপোনেনশিয়াল গ্রাফের সিগনিফিকেন্স হলো এরকম যে ইনিশিয়াল ভ্যালু যতই থাকুক না কেন, ওইটা অর্ধেক হইতে অলওয়েজ কি নিবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম নিবে। বুঝা গেছে? এই জিনিসটাকে কি বলা হয়? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অর এক্সপোনেনশিয়াল ডিকে। বুঝা গেছে? আর হাফ লাইফটা কি, ডেফিনেশনটা লিখতেছি একটু পরে। গ্রাফটা এটাই বলছে যে বোর্ডে একটা শূন্য মতো শেপ হচ্ছে, এখানে একদম এক্স্যাক্টলি মিলে নাই, জাস্ট কাছাকাছি বোঝা যাইতেছে যে সমানের দিকে আছে, বুঝছো? এরপরে দেখো পরেরটার জন্য যদি করি, 0 আর 25 এর মিড পয়েন্টে কত হবে? 12.5। তো এখন এই 12.5 এর জন্য দেখো ব্যাপারটা কি হয়। এখন এখানে মধ্যে দেখছো ই দিয়ে, এই যে ই দিয়ে যত ইকুয়েশন, এগুলোকে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বলা হয়। ই এর নাম হলো এক্সপোনেন্ট, বুঝছো? এই যে ডিকের মধ্যে এই ইকুয়েশনটা, আমরা যে কার্ভটা আঁকছি, এই কার্ভের আসল ইকুয়েশন হলো এইটা। এটার আসল ইকুয়েশন হলো এইটা। এটা a2 তে উঠলে তখন শিখবা। a নট, এটা হলো ও মানে হলো ইনিশিয়াল অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো ফাইনাল অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা মানে হলো ডিকে কনস্ট্যান্ট। এটা ল্যামডা সিম্বল, কিন্তু এটা অন্য একটা জিনিস রিপ্রেজেন্ট করে। ডিকে কনস্ট্যান্ট কি সব জিনিসের জন্য সেম না, একটা স্পেসিফিক এলিমেন্টের জন্য কনস্ট্যান্ট, যে একটা সার্টেন এলিমেন্ট কত প্রবেবল টু ডিকে, ওই জিনিসটা। আর টাইম হ্যাঁ, টি হলো টাইম, কতটুকু টাইম পাস হইছে। আর ওই সব মানে ফর এনি ল্যামডা আর এ নট, এই জিনিসটা কি সবসময় সত্যি হবে? ফর এনি এলিমেন্ট এই জিনিসটা সবসময় সেম, বাট ল্যামডা যেহেতু আলাদা আলাদা, এর জন্য টাইমটা কি লাগবে? ডিফারেন্ট ডিফারেন্ট টাইম যাবে। একজনের হাফ লাইফ বড়, একজনের হাফ লাইফ ছোট, এরকম। কিন্তু মানে সেম হবে, শেপ সেম, অলওয়েজ শেপ সেম, ঠিক আছে? মানে এই যে হাফ লাইফ 100 থেকে 50, 50 থেকে 25, এটা যে সেম হবে, এটা সবগুলোর ক্ষেত্রে ট্রু। হ্যাঁ, এটা পার্সেন্টেজ দিয়ে বুঝাইতেছে যে ইনিশিয়াল যত পার্টিকেল ছিল, ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেল হলো 100%। 100% থেকে 50% এ নামতে অলওয়েজ কি নিবে? একটা সার্টেন এলিমেন্ট ইকুয়াল অ্যামাউন্ট অফ সময় নেবে। তো কার্বন 14 এর হাফ লাইফ নিয়ে আমরা একটু পরে পড়বো। কার্বন 14 এর হাফ লাইফ হলো তোমার 5600 ইয়ার্স। হ্যাঁ, কার্বন 14 এর হাফ লাইফ কত? 5600 ইয়ার্স। তো তার মানে কার্বন 14 5600 বছর আগে যত তার অ্যাক্টিভিটি ছিল, 5600 বছর পরে ওইটার অ্যাক্টিভিটি কত হয়ে যাবে? ওইটার অর্ধেক হয়ে যাবে। এরপর আরো 5600 বছর গেলে কি হবে? ওই হাফেরও হাফ হবে। এরপর আরো 5600 বছর গেলে ওই হাফেরও আরো কত হবে? হাফ হবে। এইভাবে করে চলতে থাকে।
বুঝা গেছে? until they become zero, or actually zero তো হয় না, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সাথে মিলে যায়, বুঝছো? যে আমাদের তো অলরেডি আমাদের চারপাশে কি আছে, একটা সার্টেন লো লেভেল অফ রেডিয়েশন অলওয়েজ প্রেজেন্ট। তো এখন তোমার সোর্স থেকে যেই রেডিয়েশন বের হচ্ছে ওইটা যদি হাফ লাইফের কাছাকাছি হয়, তো তখন কি আমাদের জন্য ডিস্টিংগুইশ করা টাফ হয়ে যাবে যে এটাকে হাফ লাইফের জন্য রিডিংটা আসতেছে নাকি সোর্সের জন্য রিডিংটা আসতেছে। তো ওই সময় আমরা কি বলি যে সে হাফ লাইফের অ্যাক্টিভিটি সমান হয়ে গেছে বা হাফ লাইফের রিডিং এর সমান হয়ে গেছে, তো তখন তাকে আমরা বলে দেই কি তার ডিকে করা শেষ। ঠিক আছে? তো এখন ওই সোর্সের জন্য আমরা বলি যে তার কোনো অ্যাক্টিভিটি নাই না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তো আমরা বাড়াই না নরমালি, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তো যেটা ন্যাচারালি থাকে ওইটাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো হাফ লাইফ জিনিসটা ডেফিনেশনটাকে এটা ফার্স্টে লিখি। ইট ইজ হোয়াট? ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন। এই ডেফিনেশন অনেকবার পাবা তোমরা, এই ডেফিনেশনটা ভালো মতো লিখে রাখো। ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন ফর দ্য original mass of a radioactive sample to decrease by half। অরিজিনাল ম্যাস বলা যায় বা অরিজিনাল অ্যাক্টিভিটিও বলা যায়। ঠিক আছে? যে একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলের অরিজিনাল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যতটুকু সময় নেবে ওইটাকে কি বলা হবে? ওই রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলের হাফ লাইফ। বুঝা গেছে? তো এই জিনিসটা তেমন কঠিন কিছু না। তো এই ডেফিনেশনটা একটু সবাই লিখে রাখবেন। গ্রাফটা পুরোপুরি শেপ মিলবে না, বাট ব্যাপারটা আইডিয়াটা একটু এরকম যে এখানের মধ্যে দেখো এটাকে হাফ লাইফটাকে এমন ভাবে লিখি, টি নিচে ছোট করে এটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট বলা হয়। ঠিক আছে? ছোট এই জিনিসটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। ওকে, তো তাহলে টি হাফ এটার মানে কি? হাফ লাইফ বুঝাইতেছে। ঠিক আছে? সাবস্ক্রিপ্ট বুঝায় এই যে নিচে যে ছোট করে যে এইরকম এটা লিখলাম, দেন এর নিচে যে ছোট করে যে জিরো ছিল ওইগুলাকে নিচে যে ছোট করে যে এটাকে লিখো এটাকে সাবস্ক্রিপ্ট বলে। বুঝছো? তো টি সাবস্ক্রিপ্ট হাফ এটার মানে কি? হাফ লাইফ। না, দরজা খোলা, চলে যাবো। 1 মিনিট আসতেছে, সবাই একটু কপি করে ফেলাবে। e টু দি পাওয়ার মাইনাস এক্স হলে গ্রাফটা এরকম নিচে নামে, আর e টু দি পাওয়ার প্লাস এক্স হলে গ্রাফটা এরকম ওঠে, এরকম। ঠিক আছে? এক্সপোনেনশিয়াল রাইজ যদি বলতাম, এক্সপোনেনশিয়াল রাইজ মানে কি? বাড়া আর কি।
তো তখন পজিটিভ এক্স হইতো, আর নেগেটিভ এক্স মানে এটা তোমাদের লাগবে না, এটা জাস্ট এমনি বললাম যে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর এমন গ্রাফ দেখবে আর কি, যে যদি ইকুয়েশন থাকে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এক্স সেইভাবে এমন, যদি ইকুয়েশন থাকে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার প্লাস এক্স তো তখন এমন শেপ আসবে। এগুলা তোমাদের এমনি এর মধ্যে পাওয়ার কথা, কি বলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ওইসবে তোমাদের এরিয়া বের করতে বলে না, দুইটা শেপের এনক্লোজড কতটুকু ভলিউম আছে বা এরিয়া আছে এমন টাইপের, তো ওইসবের মধ্যে এমন টাইপের ইকুয়েশন কয়েকটা দেখার কথা মাঝে মাঝে। বাট হ্যাঁ ওকে, সো এখন সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, ডেফিনেশনটা সবার লেখা হয়েছে ফার্স্টে হাফ লাইফে, যে হাফ লাইফের ডেফিনেশনটা কি, ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন ফর দ্য অরিজিনাল মাস, অর মাসের জায়গায় কি বলতে পারো অ্যাক্টিভিটিও বলতে পারো, যে অরিজিনাল অ্যাক্টিভিটি অফ আ রেডিয়েটেড স্যাম্পল টু ডিক্রিজ বাই হাফ, যে অরিজিনাল যে অ্যাক্টিভিটি বা যেই ম্যাসই থাকুক না কেন ওইটা অর্ধেক হইতে যতটুকু সময় নেয় ওটাকে কি বলবো আমরা, দ্য হাফ লাইফ অফ দ্যাট রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল। বুঝা গেছে? আচ্ছা, তো তাহলে পরে এই জিনিসটা গেল আমাদের প্রথম হাফ লাইফের ডেফিনেশন। এখন এখানের মধ্যে খেয়াল কর হাফ লাইফ নিয়ে আমাদের মেইন কাজটা কি, যে ফার্স্ট অফ অল আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলতেছিলাম ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিয়ে বলতে সময়, কি বলছিলাম তাসিম, যে আমরা গাইগার মুলার টিউব দিয়ে মেইনলি কি করি, গাইগার মুলার টিউব দিয়ে তো অ্যাক্টিভিটি মেজার করি তাই না। তো এখন আমরা যদি কোনো সোর্সের, যে মনে করো এই পেন থেকে কি হয় আলফা বা বেটা সোর্স, এই পেন হলো আলফার বা বেটার সোর্স, তো এখন আমি যদি জিএম টিউবের এখানে উইন্ডোর এখানে যদি এটাকে পয়েন্ট করি তো তখন জিএম টিউব কি দিবে, একটা রিডিং দিবে না। এখন আমি যে সোর্সটা নিলাম এন্ড জিএম টিউব যে রিডিংটা দিচ্ছে এটা কি জাস্ট এই সোর্সের রিডিং, এই সোর্সের রিডিং প্লাস সাথে আরো কি আছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা আছে না। তো তাহলে সোর্স আসলে কত রিডিং দিচ্ছে এটা বের করার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটাকে মাইনাস করতে হবে নাকি। তো তাহলে কারেক্টেড রিডিং বলা হয় এটাকে। মাত্র যে প্রসেসটার কথা বললাম, কি করব, তোমার হাতে যে সোর্স আছে এই সোর্সের অ্যাক্টিভিটি কত এটা যদি তুমি বের করতে চাও, ফার্স্ট হোয়াট ইউ নিড টু ডু, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটাকে আগে বের করে নিতে হবে, যে এভারেজ ব্যাকগ্রাউন্ড কাউন্ট হলো এত, দেন তুমি সোর্স নিয়ে আসছো, তো এখন যে সোর্স সহ যে রিডিং দেখাচ্ছে এটা কি হবে, শুধু সোর্সের রিডিং নাকি সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং, সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তো তাহলে হোয়াট উই নিড টু ডু, জাস্ট সোর্সের রিডিং কত ওইটা বের করার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের রিডিংটাকে মাইনাস করে দিতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো তাহলে এখানের মধ্যে একটু ব্যাপারটা লিখে রাখি, কি জিনিস, when using GM tube to determine the activity of a source, কি হয়, the reading we get from the counter is the combined value of background reading and source reading। তো তার মানে সোর্স দিয়ে যখন নাকি আমরা জিএম টিউবের কি করতে চাই, রিডিং নিতে চাই, তো তখন ওখানে মধ্যে কি হয়, আমরা কি পাই, কম্বাইন্ড একটা রিডিং পাই, কিসের কিসের, ব্যাকগ্রাউন্ড রিডিং প্লাস দা রিডিং ফ্রম দা সোর্স। তো তাহলে শুধু সোর্সের রিডিংটা কত এটা বের করার জন্য কি করা লাগবে, উই হ্যাভ টু সাবট্রাক্ট দা ভ্যালু অফ ব্যাকগ্রাউন্ড রিডিং। ঠিক আছে, সো টু ডিটারমাইন
the value of source reading only কি করতে হবে we need to subtract the background reading from the total reading আর কি যে আসল যে রিডিংটা পাইছি ওখান থেকে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড রিডিংটাকে মাইনাস দিতে হবে এখন কেউ কে বলতে পারবা যে ব্যাকগ্রাউন্ড রিডিংটা যে মাইনাস দিব তার জন্য কি জানতে হবে তাসফিক ব্যাকগ্রাউন্ডের রিডিংটা কত এটা তো জানতে হবে তাই না তো এখন ব্যাকগ্রাউন্ডের রিডিংটা কত এটা আমরা কিভাবে জানবো এক্স্যাক্টলি যে এখানের মধ্যে আমরা কি করব জিএম টিউব নিলাম কোন সোর্স দিচ্ছি না সোর্স একদম সিল করা সোর্সের থেকে কোনো রেডিয়েশন যাচ্ছে না জিএম টিউব নিয়ে জাস্ট কোন সোর্স ছাড়া কিছু ছাড়া জিএম টিউবটা কি করে দিছি অন করে দিছি তো এখন জিএম টিউব কোন সোর্স ছাড়া যে রিডিংটা দিব এটা কিসের রিডিং ব্যাকগ্রাউন্ডের রিডিং তো আমরা কি করব এমন এভারেজ করব সবাই একটু টেকনিকটা শুনে নাও এটা তোমাদের অনেকগুলো এক্সপেরিমেন্টে লিখতে হবে তো কেমন জিনিস করব সোর্স সিল করা যে সোর্স কি নাই জিএম টিউবের কাছে ধারেও নাই জাস্ট জিএম টিউবটা নিয়ে কি করে দিলাম অন করে দিলাম তো এখন জিএম টিউব কি করা শুরু করবে রিডিং নেওয়া শুরু করবে তো আমি কি করলাম 10 মিনিট ধরে রিডিং নিলাম তো 10 মিনিট ধরে যে রিডিং আসবে রিডিংটা কিসের জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য অফ করলাম কাউন্টার রিসেট মারলাম আবার কোন সোর্স ছাড়া অন করছি দেন আরো 10 মিনিট দেন ওই 10 মিনিটের জন্য রিডিং নিয়ে ওইটাও নোট ডাউন করে রাখলাম এটাও কিসের ব্যাকগ্রাউন্ডের রিডিং আবার কাউন্টার রিসেট মারলাম আবার কি 10 মিনিটের জন্য অন করছি তো আধা ঘন্টা ধরে যে রিডিংটা নিছে এই রিডিংটা আসলে কিসের জাস্ট ব্যাকগ্রাউন্ডের কয়টা রিডিং নিলাম তিনটা তো এখন এই তিনটা রিডিং একদম এক্স্যাক্টলি জাস্ট সেম আসবে এমন না ব্যাকগ্রাউন্ডটা কি আর রেডিওঅ্যাক্টিভিটি জিনিসটাকে আনপ্রেডিক্টেবল না তো অলওয়েজ আমাদের ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের লেভেলটা ফিক্স থাকে না মাঝে মাঝে কি করে ফ্লাকচুয়েট করে বুঝতে পারছো তো তাহলে মাঝে মাঝে একটু বাড়ে বা মাঝে মাঝে একটু কমে যায় এমন টাইপের তো আমরা কি করব এভারেজ একটা ভ্যালু বের করব তো এভারেজ বের করার জন্য আমাদের কি করতে হবে মোর দ্যান ওয়ান রিডিং নিতে হবে এর জন্য আমরা কি করছি 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে তিনবার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং নিলাম ওকে তো এরকম 10 মিনিট করে করে কি করলাম তিনবার ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিং নিলাম তো এখন কি হবে এই 10 বারে যা কি বলে তিনবারে যা পাইছি তো এই তিনটার এভারেজ বের করা যাবে না যে 10 মিনিট ধরে তার রিডিংটা কত আসে ব্যাকগ্রাউন্ডের তো তখন এভারেজ ব্যাকগ্রাউন্ড কাউন্ট আমরা কি করে নিলাম ডিটারমাইন করে নিলাম এখন কি করব সোর্সটা দিব সোর্স দিয়ে যে রিডিংটা পাইতেছে এটা কি শুধু সোর্সের রিডিং এখানের মধ্যে কি আছে সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা আছে তো তাহলে ওখান থেকে কি করতে হবে এভারেজ যে মাত্র বের করে আসছে না ব্যাকগ্রাউন্ড কাউন্টটা ওই এভারেজ ব্যাকগ্রাউন্ড কাউন্টটাকে কি করে দেব টোটাল রিডিং এর থেকে মাইনাস করে দেব টোটালটার এভারেজ নিতে গেলে একটা সমস্যা আছে কি সমস্যা তোমার যে সোর্স হ্যাঁ তোমার যে সোর্স তার যত ডিকে হয় সে তখন কি হয়ে যাবে তার নিজের অরিজিনাল অ্যাক্টিভিটি কমে যেতে থাকবে না তো তখন এটাকে রিপিট রিডিং নিতে গেলে তখন কি হবে একটু কনফিউশন ক্রিয়েট হবে যে তোমার সোর্সের আসল অ্যাক্টিভিটি কি হইতে থাকবে সে যেহেতু ডিকে করতেছে আস্তে আস্তে তার আসল অ্যাক্টিভিটি কি হয়ে যাবে কমে যাবে তো এই সব টাইপের এক্সপেরিমেন্টে যে কতগুলো এরকম এক্সপেরিমেন্ট এনকাউন্টার করবে যে নরমালি আমরা কি পড়ছি রিপিট এন্ড এভারেজ এই সব টাইপের একটা পয়েন্ট ছিল অলওয়েজ এক্সপেরিমেন্টাল কোশ্চেনে কিন্তু এরকমও কতগুলো এক্সপেরিমেন্ট আছে যেখানে কি রিপিট এন্ড এভারেজ অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস না বুঝা গেছে তো এইগুলা জিনিস আমরা এক্সপেরিমেন্ট গুলো আমি লিখে দিব তোমাদেরকে বা কোশ্চেন পেপার করানোর সময় এক্সপ্লেইন করব তো তখন আরো ক্লিয়ার হবে এখন জাস্ট তোমাদেরকে প্রসেসটা বলে রাখলাম বিকজ এগুলা নিয়ে এখন আমরা স্টুডেন্ট বুকে দেখব ওকে তো এখন এই জিনিসটা জাস্ট লিখে রাখি টোটাল রিডিং মাইনাস দ্য এভারেজ ব্যাকগ্রাউন্ড রিডিং এটাকে কি বলা হবে রিডিং অফ দ্য সোর্স or এটাকে মোর স্পেসিফিক্যালি বলা হয় কারেক্টেড
রিডিং অফ দ্য সোর্স এমন। তো এই জিনিসটা একটু সবাই লিখে রাখো, দেন আমরা স্টুডেন্ট বুকে যাব, একটু কয়টা জিনিস রিডিং করব। এন্ড নেক্সট দিন তোমাদের হবে ওয়েডনেসডে, তোমাদের স্যাটারডে তে তো চ্যাপ্টার 15 এর প্রবলেম সলভিং। তোমাদের চ্যাপ্টার 14 এ তো কারো কোনো প্রবলেম নাই আছে আর? ওকে, তো তাহলে 14 এর কোনো ক্লাস লাগবে না, ঠিক আছে। এটা তো তাহলে পরের ইয়েতে দেখানো লাগবে। তোমার ওয়েডনেসডে তে আবার ভার্সিটিতে কাজ আছে, তো এটার জন্য এই ভার্সিটির ফর্ম ফিল আপের ওসবের কাজ। আমার 7 তারিখ থেকে পরীক্ষা, বুঝছো? ওটার জন্য একটু ভার্সিটি যাওয়া লাগবে। তো তোমাদেরকে ভিডিও দিয়ে দিব আর কি ওয়েডনেসডে ক্লাসের জন্য। ওকে, এমনিতে আগে আগে আসতে পারলে এটা জানাই দিব, আর যদি না আসতে পারি তো তখন এরকম ভিডিও দিয়ে দিব। কি কি? হ্যাঁ ইনশাআল্লাহ, দোয়া করো। হ্যাঁ মাস্টার্স ফাইনাল, পিএইচডি আছে না? আচ্ছা, তো সবার কি এটা কপি করা হয়েছে? ওকে, তো সবার এটা কপি করা হয়ে গেলে এখন আমরা একটু স্টুডেন্ট বুকটার মধ্যে যাই। এখানের মধ্যে দেখবো যে এই কয়েন টসিং, এই এক্সপেরিমেন্টের এই জিনিসটা, এই বাসায় বসে বসে পোকার খেলি তো, বুঝছো? তো তখন অনেকগুলি কয়েন জমাইছে, তো এরকম একটা করে অনেকগুলি কয়েন নিয়ে আসবো। এই কয়েন টসিং এক্সপেরিমেন্টটা ক্লাসে করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, কয়েনের সাথে এখানের মধ্যে রিলেশন কেমন, যে মনে করো তুমি প্রথমে 1000টা কয়েন নিলা, ঠিক আছে? তো এখন 1000 জন মানুষের মধ্যে তুমি ডিস্ট্রিবিউট করলা কয়েনগুলা, সবাইকে বললা তোমরা টস করো। তো এখন কয়েনে হেড আসার প্রবাবিলিটি কত, টেইল আসার প্রবাবিলিটি কত? 50-50, হাফ হাফ। তো তার মানে কি, যে তোমার ইদার একটা আনস্টেবল পার্টিকেল ডিকে করবে বা সে ডিকে করবে না। তো এটারও কি চান্স কত? 50-50। তো তাহলে ওইটাকে কি করা যায়, এরকম কয়েন টসিং এক্সপেরিমেন্ট হিসেবে মডেল করা যায়। তো তুমি কি করলা, 1000 জন মানুষের মধ্যে 1000টা কয়েন ডিস্ট্রিবিউট করলা। তো এখন সবাই যদি টস করে, the probability of getting heads কত জনের মধ্যে থাকবে? 500 জনের মধ্যে হেডস আসার কথা, আর বাকি 500 জনের মধ্যে কি আসার কথা? টেইলস আসার কথা। সো এমন মনে করো আমরা অ্যাসাইন করে দিলাম। কেমন অ্যাসাইন করলাম, যে হেড আসা মানে ডিকে করছে, আর টেইল আসা মানে ডিকে এখনো করে নাই। তো তাহলে এক রাউন্ড প্রথমে শেষ করলাম, যে মনে করো ক্লাসে আমরা যতজন মানুষ আছি সবাই একবার করে টস করছি, দেন এক রাউন্ড শেষ করলাম। তো এক রাউন্ড শেষে এখন দেখবো যে কতটা হেড আসছে, কতগুলো টেইল আসছে। তো হেড আসা মানে ডিকে হয়ে গেছে, তো যে ডিকে হয়ে গেছে সে তো স্টেবল হয়ে গেল। আর যেগুলো টেইল আসছে ওগুলো মানে কি, সে এখনো ডিকে হয় না, তো তার মানে ইট ইজ স্টিল আনস্টেবল। তো এখন নেক্সট রাউন্ডে ওই আনস্টেবল গুলি, যে আগে যেগুলো টেইল আসছিল তাদেরকে নিয়ে আবার কি করব, টস করব। দেন ওই রাউন্ডে আরো কি হবে, 50% অফ দা আনস্টেবল পার্টিকেল উইল ওয়াট, ডিকে। তো এটা দেখে কিসের সাথে মিলে যাইতেছে, হাফ লাইফের এই গ্রাফটার সাথে মিলে যাইতেছে না, যে প্রথমে যত ছিল এর 50% নামলা এক রাউন্ড পরে, ওই এক রাউন্ডের যে সময় ওটাকে কি বলে, হাফ লাইফ। দেন আরেক রাউন্ড টস করা হবে, দেন ওই সময় কি হবে, যে টাইমটা পাস হবে তখন কি হলো, আরো অর্ধেক হইলো, দেন আরো অর্ধেক হবে, আরো অর্ধেক হবে, এমনি করে যেতে থাকবে। কম বেশি হইতে পারে, ওইটাই বললাম যে ব্যাপারটা র্যান্ডম, তো একদম এক্স্যাক্টলি যে 500 মিলবে এমন নাই, যে এখানের মধ্যে এরকমই দেখাইছে। প্রথমে 1000টা ছিল কয়েন, দেন 519টা হেড দিছে, কি বলে 519টা টেইল দিছে, আর বাকিগুলো কি হেড। তো তার মানে 519টা কি এখনো রিমেইনিং আনস্টেবল। দেন আবার ওগুলাকে টস করছে, দেন আবার ওগুলাকে টস করছে, একদম এক্স্যাক্টলি জিরো। তো ফাইনালি তো তোমার একটা কয়েন যখন নাকি থাকবে, তো তখন ওইটা যতক্ষণ না পর্যন্ত হেড হবে ততক্ষণ পর্যন্ত কি হতে থাকবে, চলতে থাকবে। তো ওখানের মধ্যে কি ইভেন্চুয়ালি এটা বলছি না, যে ব্যাকগ্রাউন্ডের রিডিং এর সাথে মিলে যায়। এই টেবিলটা কি র্যান্ডমলি দিয়ে দিয়েছে নাকি কোনো পার্টিকুলার ক্লাসে? এটা তো আমাদের অনেক ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্টাল মডেল, এটা করতেই পারে মানুষ। ডিকের জন্য যারা একশন কি স্টেপ করে করবে। আচ্ছা, সো এখন এই স্যাম্পল সাইজের এইসব ব্যাপারগুলি নিয়ে যেটা বললাম, এটা আমরা ওই নেক্সট দিন যে কয়েন যখন নিয়ে আসবো তখন ক্লাসে এক্সপেরিমেন্ট করে দেখাই দেব। হ্যাঁ ওটা বাসায় আছে, ওটা নিয়ে আসবো। ওই বাসায় পোকার খেলে তো পোকার চিপস কিনে না, কয়েন দিয়ে খেলে। আচ্ছা আচ্ছা, সো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল হাফ লাইফ, এই যে ডেফিনেশনটা আমরা লিখে রাখছি, যে the half life of a radioactive sample is the average time taken for the half of the original mass of the sample to
ডিকে, তাই না? যে অরিজিনাল স্যাম্পলের যতটুকু ইনিশিয়াল ম্যাস ছিল ওইটার অর্ধেক হইতে, মানে আনস্টেবল নাম্বার অফ পার্টিকেল অর্ধেক হইতে যতটুকু সময় নেয় এটাকে কি বলা হয়? হাফ লাইফ বলা হয়। ঠিক আছে, তো এই যে মাত্র গ্রাফটা আমরা যেরকম দেখে আসছিলাম ওই গ্রাফটা এখানে আমাদের দিচ্ছে। দেন একটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের জন্য হাফ লাইফ কিভাবে করে বের করা হয় দেখ। ফার্স্ট অফ অল কি করা হয়েছে, এভারেজ একটা ব্যাকগ্রাউন্ড কাউন্ট বের করা হয়েছে 5 মিনিট ধরে। আমরা 10 মিনিট ধরে বলছিলাম, তারা এখানে 5 মিনিটের एग्जांपल দিছে আর কি। তো তারা প্রথমে কি করছে, 5 মিনিট ধরে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের এভারেজ একটা রিডিং। সামনে দেখো, পাশে কি দেখতেছো, পিছে তোমরা সামনে তাকাও। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে বিফোর টেকিং মেজারমেন্টস ফ্রম দ্য স্যাম্পল উই মাস্ট মেজার দ্য লোকাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। যে ওই দিন ল্যাবের মধ্যে ব্যাকগ্রাউন্ডের রিডিংটা কত এটা কি করব, জিএম টিউব দিয়ে প্রথমে এভারেজটা বের করে নেব। কিভাবে, কোন সোর্স ছাড়া জাস্ট জিএম টিউব অন করে দিলাম, 10 মিনিট ধরে একবার রিডিং নিলাম, দেন আবার রিসেট করে আবার 10 মিনিট, দেন আবার 10 মিনিট, তো এইভাবে করে কি এভারেজ একটা ব্যাকগ্রাউন্ড রিডিং পাইছি। দেন কি করব, সোর্স দিব, সোর্স সহ যত রিডিং আসবে দেন ওখান থেকে কি করা হবে, সাবট্রাক্ট করা হবে। বুঝা গেছে? তো এই জিনিসটা, তো কাউন্ট রেট পাইছি এত। তো এখন কারেক্টেড কাউন্ট রেট কি হবে, যত কাউন্ট রেট পাইছি ওইটা থেকে কি করা লাগবে, ব্যাকগ্রাউন্ডের রিডিংটাকে সাবট্রাক্ট করা লাগবে বা মাইনাস করা লাগবে, যেটাই বলছো। তাহলে এইভাবে করে কি পাওয়া যায়, সোর্সের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি কত এটা পাওয়া যায়। বুঝা গেছে? তো এখন এই জিনিসটা হলো তোমাদের প্রথম কাজ, যে হাফ লাইফ জিনিসটা কি, অরিজিনাল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে যতটুকু সময় লাগে এটাকে হাফ লাইফ বলে। এন্ড জিএম টিউব দিয়ে রিডিং নিতে সময় আমাদের একটা সিম্পল কাজ মনে রাখতে হবে, কি জিনিস ওইটা, উই হ্যাভ টু অলওয়েজ টেক ইনটু কনসিডারেশন যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলতে কিছু আছে। ওকে, যে তোমরা এরকম এম্পিরিক্যাল ইকুয়েশন কেমিস্ট্রিতে বের করতে সময় কি করতা, এটা টেস্ট টিউবের মধ্যে যেই লিকুইডই নিছো, তো এখন টোটাল ম্যাস যখন পাও এটা কি টেস্ট টিউব প্লাস ওই লিকুইডের ম্যাস। তো শুধু লিকুইডের ম্যাস পাওয়ার জন্য কি করতে হয়, ওই কন্টেইনার, যেটা টেস্ট টিউব হোক মেজারিং সিলিন্ডার হোক যেটাই হোক, তার ম্যাসটাকে কি করতে হয়, সাবট্রাক্ট করতে হয়। তো এখানের মধ্যে কি আমরা যে টোটাল রিডিংটা পাই এটা কিসের, সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ডের। তো তাহলে এখান থেকে শুধু সোর্সের রিডিংটা পাওয়ার জন্য কি করা লাগবে, ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটাকে সাবট্রাক্ট করতে হবে, তাই না? এখন আমাদের মেইন যে কাজটা, এখানের মধ্যে তোমাদেরকে কয়টা ফর্মুলা লিখে দিতেছি, এই ফর্মুলাগুলি তোমাদের মনে থাকলে পরে কোন হাফ লাইফের ক্যালকুলেশনে আটকাবা না। ঠিক আছে, কয়টা আমি ফর্মুলা লিখতেছি, এই জিনিসগুলো কপি করো ফার্স্ট। ভাইয়া একটু উপরে উঠা। এটা লিখো নাই, স্ক্রিনশট নিয়ে রাখো, একটু পরে লিখে ফেলো। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করব এন্ড কোন কোন ফর্মুলাগুলি আমাদের জানতে হবে এখানের মধ্যে খেয়াল করো। ফার্স্ট অফ অল final activity is equal to initial activity multiplied by half to the power n. n টা কি জিনিস, n হলো নাম্বার অফ হাফ লাইফ পাস, যে কয়টা হাফ লাইফ পাস হয়েছে এটা হলো n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তো ফার্স্ট অফ অল এটা একটা ফর্মুলা। দেন হাফ টু দি পাওয়ার n, এই জিনিসটাকে লেভেল অফ অ্যাক্টিভিটি বলা হয়। হাফ টু দি পাওয়ার n, এই জিনিসটাকে কি বলা হয়, লেভেল অফ অ্যাক্টিভিটি। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, আমরা জাস্ট n না দিয়ে হাফ টু দি পাওয়ার n টা ইউজ করি। বুঝি নাই, ইকুয়েশনে আমরা জাস্ট n না ইউজ করে হাফ টু দি পাওয়ার n। শুধু n না করে হাফ টু দি পাওয়ার n কেন নিছে,
যে আমাদের এন করলে কি হইতো, নাম্বার অফ হাফ লাইফ যত পাস হবে তত কি ইনিশিয়াল অ্যাক্টিভিটি থেকে ফাইনাল অ্যাক্টিভিটি বেশি আসবে নাকি কম আসবে? ফার্স্ট এটা চিন্তা করো। ফাইনাল অ্যাক্টিভিটি ইনিশিয়াল থেকে বড় না নাকি? ফাইনাল তো হইতে লাগবে কম। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইনিশিয়ালি অ্যাক্টিভিটি কি ছিল তাসফিক? বেশি, তাই না? এইখানে তুমি এখানের মধ্যে ব্যাপারটা দেখো তাসফিক। আচ্ছা, আমাদের পারপাসের জন্য n কি জাস্ট টাইম। এন হলো কয়টা হাফ লাইফ পাস হইছে এটা দেখাইতেছি, শেষ হয় নাই তো সব। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটও কম আছে, নতুন মিটিং তো শুরু করি না। আজকে বৈশাখ খেলাম লোকের সামনে ক্রিকেট হ্যালো আস্তর, কত? হ্যাঁ 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 আছে, ঠিক আছে। ও ওনারে আপনি দেখবেন উনি আমার দিকে তাকা না ভিতর দিকে আউটলেট করা আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো ফর্মুলা গুলি কি কি। এটা একটা ফর্মুলা যে কয়টা হাফ লাইফ পাস হয়েছে এটা কিভাবে বের করব। মনে করো আমি বললাম যে একটা রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলের হাফ লাইফ হলো 10 সেকেন্ড। এর মানে কি পারিছি যে প্রতি 10 সেকেন্ড পর পর তার অ্যাক্টিভিটি কি হবে, অর্ধেক হবে, তাই না? তো শুরুতে যদি অ্যাক্টিভিটি থেকে থাকে মনে করো 50, ঠিক আছে, শুরুতে যদি অ্যাক্টিভিটি থেকে থাকে 50 বেকুয়ারেল, তো 10 সেকেন্ড পরে তার অ্যাক্টিভিটি কত হয়ে যাবে, 25। এখন আমি যদি বলি যে ওই রেডিওঅ্যাক্টিভ স্যাম্পলটাই যার হাফ লাইফ কত 10 সেকেন্ড, এখন আমি বললাম যে 1 মিনিট সময় পাস হয়েছে, তো 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে কয়টা হাফ লাইফ পাস হবে, 6টা হাফ লাইফ পাস হবে না? যে টোটাল টাইম পাস হয়েছে কত, 60 সেকেন্ড, আর একটা হাফ লাইফের টাইম কত, 10 সেকেন্ড। তো তাহলে টোটাল হাফ লাইফ পাস হয়েছে কয়টা তাসফিক, 6টা। বুঝা গেছে? তো এই 6টা যে হাফ লাইফ পাস হয়েছে, হাফ লাইফ মানে কি, কয়বার, যে হাফ লাইফ হলো ওই টাইমটা যে কি করবে, ইনিশিয়াল অ্যাক্টিভিটিটাকে হাফ করবে। তো তাহলে 6 বার হাফ লাইফ পাস হওয়া মানে কি তাসফিক, যে 6 বার অ্যাক্টিভিটিটাকে কি করা হয়েছে, হাফ করা হয়েছে, তাই না? তো তাহলে ব্যাপারটা এরকম হবে না, দেখো তো প্রথমে অ্যাক্টিভিটি ছিল 50, বুঝি নাই, এইটা 10টা হাফ লাইফ পর্যন্ত চলে, এর বেশি গেলে পরে তখন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, বুঝছো? আচ্ছা, সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে ব্যাপারটা বুঝায় বলতেছি, এই জিনিসটা ফর্মুলাগুলো রিলেট করতে পারবা, ওকে? তো এখন এখানের মধ্যে দেখো যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি কত ছিল তাসিন, 50, তাই না? তো ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল 50 এন্ড তার হাফ লাইফ কত, 10 সেকেন্ড। আর কত টাইম পাস হয়েছে, 1 মিনিট সময় পাস হয়েছে, মানে 60 সেকেন্ড সময় পাস হয়েছে। তো তার মানে কয়টা হাফ লাইফ যাবে, 6টা। একটা হাফ লাইফ গেলে অ্যাক্টিভিটি কত হইতো, 50 ইনটু হাফ করলে 25 হইতো। 2টা হাফ লাইফ যাওয়া মানে কি, কমে যে 25 হয়েছে 25 এর অর্ধেক হবে নাকি?
তাসফিক এরপরে আরেকটা হাফ লাইফ পাস হলে পরে ওই অর্ধেকেরও অর্ধেক, দেন আবার হাফ, আবার হাফ, আবার হাফ। তো এখানে কয়বার হাফ মাল্টিপ্লাই করছে তাসফিক? যতগুলা হাফ লাইফ পাস হইছে ততবার হাফ মাল্টিপ্লাই করছে। তো যতগুলি হাফ লাইফ পাস হইছে ততগুলা হাফ মাল্টিপ্লাই করা, আর যতগুলি হাফ লাইফ পাস হইছে তত যে হাফ টু দি পাওয়ার তত লেখা, একই কথা না? যে 12 টু দি কি বলে হাফ টু দি পাওয়ার 6 লেখা আর 6টা হাফ মাল্টিপ্লাই করা, একই জিনিস নাকি তাসফিক? তো বুঝতে পারছো এখন ওখানের মধ্যে ফর্মুলাটা কেন দিছিলাম? তো ওই জিনিসটা আর কি। আচ্ছা এটা থাক লেখা, এটা দরকার আছে। হ্যাঁ, যে ফাইনাল অ্যাক্টিভিটি কততে আসছে ওটা আমরা বের করতে পারি, বুঝতে পারছো? তো এই ফর্মুলাগুলো রিলেটেড ক্যালকুলেশন গুলি নিয়ে আমরা সামনের ক্লাসে ডিসকাস করব এন্ড ওই এক্সপেরিমেন্টটা নিয়ে। বলো, লেভেল অফ অ্যাক্টিভিটিটা মানে হলো যে তোমার যতগুলি হাফ লাইফ পাস হইলো এরপরে রিমেইনিং কত পার্সেন্ট আছে। মনে করো একটা হাফ লাইফ পাস হইছে, তো তাহলে n এর ভ্যালু কত? 1, তো হাফ টু দি পাওয়ার 1 মানে কত? হাফ। তো তার মানে লেভেল অফ অ্যাক্টিভিটি কত বাকি আছে? 50%। n এর ভ্যালু যদি 2 হয় মানে কয়টা হাফ লাইফ পাস হইছে? 2টা, তাই না? n এর ভ্যালু 2 মানে কি 2টা হাফ লাইফ পাস হইছে। তো একবার হাফ হয়ে 50%, আরেকবার হাফ হয়ে কত হবে? 25% থাকবে না? তো তার মানে কি লেভেল অফ অ্যাক্টিভিটি কত আছে? 25%। বুঝছো? ওরকম ওইটা তোমাদের চলে আসবে, আজকে সন্ধ্যাতে চলে আসবে। এই সাইডে